নির্বাচনী দায়িত্বে পুলিশ নিয়োগ নিয়ে হিমশিম খাচ্ছে সরকার। কারণ বিগত 3 নির্বাচনের বিতর্কিতদের এবার দায়িত্ব দেওয়া হবে না, অথচ পুলিশ সদস্য প্রয়োজন 1.5 লাখ, যা এত অল্প সময়ে পূরণ করা অসম্ভব। এছাড়া পুলিশের মনোবল নিয়েও সন্দেহ রয়েছে। এ পরিস্থিতিতে নির্বাচনে সেনাবাহিনীকে সর্বোচ্চ দায়িত্ব নিতে হবে বলে মনে করেন বিশ্লেষকেরা। আগামী ফেব্রুয়ারিতে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এর মধ্যে প্রস্তুতি শুরু করেছে পুলিশ। বাহিনীর মোট জনবল 1,93,487 জন। নির্বাচনের জন্য লাগবে 1.5 লাখ। সেপ্টেম্বরে শুরু হবে তাদের প্রশিক্ষণ। অথচ বিগত 3 নির্বাচনের বিতর্কিত ওসি, অতিরিক্ত পুলিশ সুপার, এসপি ও ডিআইজিদের বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে তারা মানসিকভাবে এখনো অপ্রস্তুত। ফলে নির্ভর করতে হবে সেনাবাহিনীর উপর। আর্মিকে ব্যবহার করা, যেটা আওয়ামী লীগ আমলে আর্মিকে এই দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছিল আর কি। সবসময় ইলেকশনের ডিউটিগুলোতে তো আর্মি করে আসতেছিল। আগের যতগুলো ভালো ভালো ইলেকশন হয়েছে সবগুলো ইলেকশনে আর্মির একটা রোল ছিল। সুতরাং এবার যদি তারা সেই রোলটা প্লে না করে, তাহলে তো তাদের অর্গানাইজেশনাল একটা দুর্নাম হবে। এবার নির্বাচনে সেনাবাহিনীর 80,000-এর বেশি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সব বাহিনী মিলে দায়িত্ব পালন করবে প্রায় 8 লাখ সদস্য। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য মাত্র 15,851 জন পুলিশ সদস্য নিয়োগ পেয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ ছাড়াও বিজিবি, আনসার সহ 27,637 জন নতুন সদস্য নেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ে এক সভা শেষে তিনি এ তথ্য দেন। উপদেষ্টা আরো বলেন, মব জাস্টিস এখনো চলছে, তবে তা কমাতে চেষ্টা করছে সরকার। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির 12তম সভা। পরে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, গত 1 বছরে পুলিশে 15,851 জন, বিজিবিতে 4,469, আনসারে 5,551, কারা অধিদপ্তরে 1,558 এবং ফায়ার সার্ভিসে 208 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। র্যাব ও কোস্টগার্ডেও নতুন সদস্য আনা হয়েছে, যারা সবাই আগামী সংসদ নির্বাচনের আগেই কাজ শুরু করবে। সংখ্যাটা আবার বলি, পুলিশ হলো 15,851 জন, বিজিবি হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন, ফায়ার হলো 208 জন, আর কারা হলো 1,558 জন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে ফুল দেওয়া নিয়ে কোনো নির্দেশনা ছিল না, তবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য ছিল সতর্ক অবস্থান। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে, যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস 2-1টা হয়ে যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। নির্দেশনা ছিল আমি জানি না, বাট আমাদের ক্ষেত্রেও যে ফুল দেওয়া ঠেওয়া দেওয়া, আপনারাই তো জানেন পরিস্থিতি কি। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। হারুন সহ 18 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা স্বাভাবিক প্রক্রিয়া বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু দেখছে না ইসি, জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সোমবার দুপুরে নির্বাচন ভবনে নির্বাচনী প্রস্তুতি ও রোডম্যাপ নিয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ সময় সচিব আরও জানান, নির্বাচনের রোডম্যাপের খসড়া রেডি। এ সপ্তাহেই কমিশন বৈঠকে উপস্থাপন করে ঘোষণা করা হবে। ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে নির্বাচন। এরই মধ্যে নির্বাচনী রোডম্যাপের খসড়া তৈরি করেছে ইসি। এ সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানান সচিব। এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। তিনি আরো জানান, নির্বাচনে আইন শৃঙ্খলার ক্ষেত্রে সবাই যার যার দায়িত্ব পালন করবে। এই মুহূর্তে ইসি এ নিয়ে ভাবছে না। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো আরো পরের ব্যাপার। আমাদের তো সার্বিক আমাদের কনসার্ন হওয়ার এই মুহূর্তে কোনো কারণ আছে?
আমরা আমাদের জিনিসটা গুছাই, যে যার জায়গাটাকে গুছিয়ে নিলেই তো হয়ে যাবে। সচিব জানান, প্রাথমিক বাছাইয়ে নিবন্ধন চাওয়া ২২টি দলের বিষয়ে তদন্ত করতে মাঠ প্রশাসনকে চিঠি দিয়েছে ইসি। সীমানা পুনর্নির্ধারণে ৮২টি আসনের আপিল নিয়ে শুনানি হবে ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের ৩ সদস্য। আগামী নির্বাচনের রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিবে IRI। নির্বাচন পূর্ব পরিবেশ দেখতে আমরা এসেছি। ইসির সাথে বিস্তারিত আলোচনা হয়েছে, নির্বাচনের সময় ও পরবর্তী পরিকল্পনাও জানিয়েছি। আমাদের কোনো পরামর্শ নেই, তবে আমরা দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন নিয়ে কারিগরি সহায়তা দিতে চাই। সব রাজনৈতিক দলের সাথে ধারাবাহিকভাবে সংলাপও করবে IRI। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিচয় ও প্রতীক থাকছে না, এ সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার রাতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪শে জুলাই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন আইন সংশোধনের প্রস্তাবে সম্মতি দেয় উপদেষ্টা পরিষদ। গত বৃহস্পতিবার দুপুরে ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আর কোনো সুযোগ নেই। বিগত সময়ে দলীয় প্রতীক পাওয়া না পাওয়া নিয়ে অনেক হানাহানি হয়েছে। ২০১৫ সালে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়নে দলীয় প্রতীকে ভোটের বিধান রেখে আইন সংশোধন করে বিগত আওয়ামী লীগ সরকার। সেটি সংশোধন করে এবার নতুন অধ্যাদেশ। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দুই একটি দলের অনৈক্যকে দাবি আদায়ের কৌশল বলছে গণ অধিকার পরিষদ। তবে নতুন করে ষড়যন্ত্র শুরু হওয়ার সংকটের আশঙ্কা বিএনপির। বিশ্লেষকদের মতে ৫ই আগস্ট পরবর্তী নির্বাচনে তরুণদের অগ্রাধিকারে ঘাটতি হলে ভোটের মাঠে বিপর্যয়ের মুখে পড়তে পারে রাজনৈতিক দলগুলো। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, এতে অনড় অবস্থানে সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত সহ অন্য রাজনৈতিক দল। নির্বাচন কমিশনও নিচ্ছে ভোটের সব প্রস্তুতি। তবে নির্বাচনের আগে প্রধান রাজনৈতিক দলগুলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। বিশেষ করে এখনো চূড়ান্ত হয়নি জুলাই সনদ। কাঙ্ক্ষিত সংস্কার ও জুলাই হত্যার বিচার না হওয়ার আগে নির্বাচনের বিরোধিতা করে আসছে তরুণদের দল এনসিপি। অভ্যুত্থানের নেতাদের নিয়ে গঠিত দলটি নির্বাচনের আগে মূলত এই দুই দাবিরই বাস্তবায়ন চায়। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তারপরও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা ও আস্থার ঘাটতি দেখছে না বেশিরভাগ রাজনৈতিক দল। নতুন বাস্তবতায় তরুণ প্রজন্মের রাজনীতিকে স্বাগত জানালেও নির্বাচন নিয়ে তাদের বক্তব্যে নতুন সংকটের আশঙ্কা বিএনপির নেতার। তারা গণতান্ত্রিক ব্যবস্থা দেশে কায়েম করবে, একটি দল গঠন করবে, ক্ষমতায় বসবে, বিরোধী দলে বসবে, এটাই তো আমাদের কাম্য। কিন্তু হতে দেব না এই শব্দটা এই বয়সে এখনো বলা ঠিক হচ্ছে না। নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য, অনৈক্য ও মতাদর্শের ভিন্নতাকে দাবি আদায়ের কৌশল হিসেবে দেখছেন গণ অধিকার পরিষদের নেতারা। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বা তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত নানান ধরনের মন্তব্য করতে পারে, এটা আসলে মাঠের বক্তব্য বা রাজনৈতিক বক্তব্য। নির্বাচনকে বর্জন করবে বলে আমার কাছে মনে হয় না, বানচালের কোনো সুযোগ নাই। ৫ আগস্টের পরে রাষ্ট্র পরিচালনায় তরুণদের অগ্রাধিকার, সময়ের চাহিদা। তাই আগামী নির্বাচনে তরুণ প্রজন্মকে প্রাধান্য না দিয়ে ভোটের মাঠে বৈতরণী পার রাজনৈতিক দলগুলোর জন্য একেবারেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করেন বিশ্লেষকরা। তরুণদেরকে অ্যাভয়েড করে কোনো কিছু হবে না। আপনি আগামী ম্যানিফেস্টোতে ক্লিয়ারলি দেখবেন যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলে কিভাবে তরুণদের ডিমান্ড, চাহিদা পূর্ণ করবে, সেটা কিন্তু তারা তাদের ম্যানিফেস্টোতে প্রায়োরিটি দিবে। না দিলে কিন্তু তারা নির্বাচনে উত্তরণ ঘটাতে পারবে না। ঘোষিত সময়ে নির্বাচন না হলে দেশ এক কঠিন সংকটের মুখোমুখি হতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে নারী কর্মীকে লাঞ্ছনার অভিযোগ তুলেছে ছাত্রদল। শুরুতেই সমান সুযোগ নিশ্চিতে প্রশাসনকে ব্যর্থ বললেন নেতারা। লাঞ্ছনার ঘটনা তদন্তে কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে ছাত্র শিবির ও ছাত্র অধিকার পরিষদ।
6 বছর পর হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। গেল মঙ্গলবার থেকে চলছে মনোনয়নপত্র সংগ্রহ। এরই মাঝে সোমবার সংবাদ সম্মেলনে প্রশাসনের বিরুদ্ধে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে না পারার অভিযোগ আনে ছাত্রদল। নারী কর্মীদের লাঞ্ছনা করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্র ইউনিয়নের। ডাকসু নির্বাচন করার লক্ষ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মব পরিস্থিতি, সেটিকে পুরোপুরিভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই নির্বাচন কোনোভাবেই অবাধ ও অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না। এবং আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। একাধিক হলে প্রাধ্যক্ষের ভূমিকায় এখনো এমন শিক্ষকরা আছেন যারা গত বছর ৩রা আগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানকে জঙ্গিবাদ হিসেবে আখ্যা দিয়ে গণহত্যার পক্ষে সম্মতি উৎপাদন করে মিটিং মিছিল করেছেন। নারী কর্মী লাঞ্ছনার ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় 1 দিন করে বাড়ানো হয়েছে। আচরণবিধি লঙ্ঘন সহ যে কোনো অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান চিফ রিটার্নিং অফিসার। আপনারা তো সাক্ষী ছিলেন, আপনাদের কাছে মনে হয়েছে আমরা কোনো পক্ষের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখাইছি অথবা কিছু করছি না, আমরা দেখাইনি। আমাদের কাছে সবাই আমাদের প্রিয় ছাত্রছাত্রী, আমরা কমিশনের 10 জন মেম্বার সবার প্রতি আমরা সমান আচরণ করেছি। এদিকে ডাকসু নির্বাচনের জন্য সোমবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির এবং ছাত্র অধিকার পরিষদ। এছাড়া স্বতন্ত্র প্যানেল দেওয়ার কথা জানিয়েছেন উমামা ফাতেমা। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই শেষে 22 আগস্ট চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে প্রশাসন। ভোট হবে 9 সেপ্টেম্বর। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 565 জন, আর 18টি হল সংসদের জন্য নিয়েছেন 1226 জন। সোমবার রাতে আরেকদিন সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রশাসন। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, যারা মনোনয়নপত্র নিয়েছেন তাদের মধ্যে কেউ অপরাধী থাকলে প্রার্থিতা বাতিল করা হবে। 28 বছর পর ডাকসু নির্বাচন হয় 2019 সালে। 6 বছর পর আবারও নির্বাচন হচ্ছে 9 সেপ্টেম্বর। 12 আগস্ট থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ। সোমবার নিয়েছেন 442 জন। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। ক্যাম্পাসের নিরাপত্তা থেকে আবাসন, সব সমস্যার সমাধানের প্রতিশ্রুতিও তাদের। ক্যাম্পাসটাকে কিভাবে নিরাপদ করা যায়, সহনশীল করা যায়, এবং যেহেতু এখানে আমরা সবাই মা বাপ ছাইরা, ঘর ছাইরা, সবকিছু ছাইরা আসি, তো আমাদের থাকার জায়গাটাকে কিভাবে আরো সুন্দর করা যায় সেই প্রচেষ্টা আমরা সকলেই করি। আপনি যখন আর্থিকভাবে অসচ্ছল হবেন, আপনার মাথায় অনেক মানসিক চিন্তা থাকবে, আমরা তাদের বৃত্তি প্রদানের মাধ্যমে তারা ক্যারিয়ারে যাতে ভালোভাবে ফোকাস করতে পারে সেদিকে এগিয়ে নিয়ে যাব। আবাসন সংকট নিয়ে আমরা অবশ্যই কাজ করতে হবে। মঙ্গলবারে সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র। যাচাই বাছাই শেষে 21 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, কেউ অপরাধ করে থাকলে বাতিল হবে প্রার্থিতা। 565টি মনোনয়নপত্র ডাকসু থেকে সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। অপরদিকে হল থেকে আমরা এইমাত্র হলের হিসাবটা পেয়েছি, সকল হল মিলে 1226টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার 39,775 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে 132 জন প্রার্থী ফর্ম নিয়েছেন। সোমবার মনোনয়নপত্র জমা দেন 1 জন। এদিন সন্ধ্যায় ডাকসু নির্বাচন কমিশন এসব তথ্য জানায়। মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের জন্য 46 জন এবং 11টি ছাত্র হল ও 10টি ছাত্রী হল মিলিয়ে হল সংসদের জন্য 86 জন প্রার্থী মনোনয়নপত্র নেন। সব মিলিয়ে প্রথম দিনে 132টি ফর্ম সংগ্রহ করেছেন প্রার্থীরা। তফসিল অনুযায়ী 18 ও 19 আগস্ট সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের সময় আছে। আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমার শেষ দিন। ভোট নেওয়া হবে 11 সেপ্টেম্বর। আওয়ামী দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানী শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এ মন্তব্য করেন। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে।
কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। বলেন, নির্বাচন কমিশনকে মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। আনুপাতিক পদ্ধতি নিয়ে তিনি আবারও বলেন, বিষয়টির সঙ্গে জনগণ এখনো পরিচিত নয়। এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সারওয়ার আলম। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সারওয়ার আলম এর আগে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি, ভেজাল বিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিলেন। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বাতিল হয়ে যাওয়া পোষ্য কোটা নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এই পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে দাবি করে আন্দোলনে নেমেছেন তারা। অন্যদিকে এর বিপক্ষে আবারও সোচ্চার আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পোষ্য কোটার বিপক্ষে আন্দোলন করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে গত 2 জানুয়ারি এই সুবিধা বাতিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে আবারও তা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সব পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু এই সুযোগ সুবিধা বহাল আছে। ইভেন এই 24-25 শিক্ষাবর্ষে অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি এই প্রক্রিয়ায় ভর্তিও হয়ে গেছে। অনেকেই ভুল বুঝেছে বোধহয় এটা বোধহয় পোষ্য কোটা, এই নামে আমাদের মূল আসনের বোধহয় কমে যাচ্ছে, তা কিন্তু না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো নামেই আর কোটা পদ্ধতি পুনর্বহাল করতে দেওয়া হবে না বলছেন শিক্ষার্থীরা। যারা নতুন নামে বা বেনামে পোষ্য কোটার দাবি করছেন বা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অচল করার চেষ্টা করছেন, আপনাদের এই চেষ্টা সফল হবে না। তাদের বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য নতুন ভাতা দিতে পারে, এ ব্যাপারে আমাদের আপত্তি নেই, কিন্তু পোষ্য কোটাকে নতুন নামে যেভাবেই বিশ্ববিদ্যালয়ে আনা হোক না কেন, শিক্ষার্থীরা এটা মেনে নেবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই সুবিধা চালু থাকায় এখানেও দাবি উঠেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভর্তি কমিটি। এখন যেহেতু একটা সিদ্ধান্ত হয়ে আছে এবং সেটা আমাদের যে প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্তভাবে আসলে ভর্তি কমিটি এই সিদ্ধান্ত নিতে পারবেন যে এই ধরনের বিশেষ সুবিধা বা প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়া যাবে কি যাবে না। কোটা নিয়ে 2 পক্ষ সোচ্চার হওয়ায় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিস্থিতি নষ্ট হওয়ার শঙ্কা করছেন অনেকে। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। 2026 সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নন ব্যবসায়ীরা। তাদের দাবি, এই মুহূর্তে এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি সহ নানা খাতে নেতিবাচক প্রভাব পড়বে। তবে এলডিসি উত্তরণ পেছানো বাস্তবসম্মত নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করলে নির্ধারিত সময়েই উত্তরণ সম্ভব। বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় শুল্কমুক্ত সুবিধায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যেখানে রপ্তানি খাতে প্রণোদনার পরিমাণ প্রায় 9,000 কোটি টাকা। তবে 2026 সালে এলডিসি থেকে পুরোপুরি বের হওয়ার পর এসব সুবিধা থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। ব্যবসায়ীরা বলছেন, এলডিসি থেকে উত্তরণ হলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে শুল্ক বাড়বে 12%, আর বিভিন্ন বাণিজ্য সুবিধা নিশ্চিত করতে না পারলে রপ্তানি কমবে প্রায় 14%। তাই এলডিসি থেকে বের হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে রপ্তানি খাত, দাবি ব্যবসায়ীদের। ইউরোপিয়ান কান্ট্রি, তাদের যে ডিউটি ফ্রি যে অ্যাক্সেস আছে, সবগুলো মিলে অনেকগুলো ইস্যু, উই আর নট রেডি রাইট ওয়ে। তো অনেক সমস্যার মধ্যে আমরা আবর্তন হয়ে যাবে এবং কস্ট অফ বিজনেস নিয়ে আমাদের আপনার চ্যালেঞ্জ চলে আসবে। আমাদের আরেকটু সময় ব্রিদিং দরকার।
অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়নশীল দেশের কাতারে ওঠার রোডম্যাপ নিয়ে ব্যবসায়ীরা বেশ কয়েক বছর ধরে সময় পাওয়ার পরও প্রস্তুত হচ্ছে না। তবে এখন এই কারণ দেখিয়ে সময় পেছানো যাবে না। তাই নির্ধারিত সময়ে এলডিসি উত্তরণের পক্ষে বিশ্লেষকরা। যদিও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এলডিসি উত্তরণ নিয়ে পর্যালোচনা করছে সরকার। বহির্ভূত যারা রয়েছেন প্রায় সকলেরই এক ধরনের মানসিকতা রয়েছে, সেটি হলো চাপে পড়লেই কেবলমাত্র আমরা সংস্কার অনুবর্তী হই, অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। সেই জায়গাগুলো সংশোধন করাটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। তার কারণ হলো স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে যে সমস্ত জায়গাগুলোতে সংস্কার করতে হবে, সেই সংস্কারের জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের খুব বেশি উদ্যোগ নেই। আলাপ হচ্ছে এখানে, আমি আলাদা করে এটা নিয়ে বলতে পারি। আমি অর্থনীতিবিদ হিসাবে এই রুমের বাইরে, সরকারের বাইরে গিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু এখানে সরকারের অনেকগুলো কমিটি কাজ করছে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানি পণ্য ও বাজার বহির্মুখীকরণে জোর দিচ্ছেন বিশ্লেষকরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাত্রাবাড়ী থানার আসাদ হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ এ আদেশ দেন। ওই হত্যা মামলায় নাসিরের 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানিতে তদন্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডে নাসির উদ্দিনের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ আছে। এছাড়া মাইটিভির দায়িত্বশীল পদে থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে তার উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামি পক্ষের আইনজীবী তাকে নিরপরাধ দাবি করে রিমান্ড বাতিল চান। গত ফ্যাসিস্ট সরকারের আমলে উনি প্রত্যক্ষভাবে হাসিনাকে মদত দিয়ে বিভিন্ন অপকর্ম করছে এবং বিভিন্ন অঘটনগুলি সে ঘটাইছে তার ইশারা ইঙ্গিতে। এই জন্য বিজ্ঞ আদালত আমাদের কথা সন্তুষ্ট হইয়া ওনাকে 5 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করছেন। সিলেটের কোম্পানিগঞ্জ থেকে আরও 50,000 ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে পারুয়া এলাকা থেকে পাথরগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান। জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানিগঞ্জের পারুয়া ভাঙতি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই এলাকা থেকে প্রায় 50,000 ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়। এ নিয়ে প্রায় 5 লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে প্রশাসন। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। এখন পর্যন্ত খনিজ সম্পদ ব্যুরোর মামলায় 11 জনকে আটক করা হয়েছে। এছাড়া সাদা পাথর লুটপাটে জড়িতদেরও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। কক্সবাজারের ক্যাম্পে রোহিঙ্গাদের নানান অপরাধে জড়িয়ে পড়া নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। রোহিঙ্গাদের সংখ্যা বাড়ার সঙ্গে কঠিন হচ্ছে পরিস্থিতি সামাল দেয়া। সমস্যার স্থায়ী সমাধানে প্রত্যাবাসনে জোর দেওয়া হলেও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কাটছে না অনিশ্চয়তা। বর্তমানে উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে বাস মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের, যাদের বেশিরভাগই এসেছেন 2017 সালে রাখাইনে জাতিগত নিধন শুরুর পর। ক্যাম্পে বিপুল মানুষের আশ্রয় যেখানে নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে, সেখানে পরিস্থিতি কঠিন করে তুলেছে কিছু রোহিঙ্গার অপরাধ প্রবণতা। সময় গড়ানোর সঙ্গে খুন, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার বিষয়গুলো সামনে আসছে। আরএস ও আরসা 3-4টা দল করে এক দল আরেক দলকে মারধর করে। এসব কেন করছে আমরা জানি না। তারা এখানে একজন আরেকজনের সাথে শত্রুতা করে, মারামারি করে। শুধু ক্যাম্প নয়, রোহিঙ্গাদের কারণে আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় নাগরিকেরাও। রোহিঙ্গাটা বর্তমানে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এবং তারা নিজেরাই নিজেদের সংঘাতে লিপ্ত হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে তারা ডিটেরিয়েট করছে। রেহাইয়ের পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে রোহিঙ্গাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা। রোহিঙ্গা সংকট সমাধানে ঘুরে ফিরে আসছে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। সাম্প্রতিক সময়ে রাখাইনের পরিস্থিতির কারণেই মূলত সেখানকার রোহিঙ্গারা আপনার বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার দিকে যাচ্ছে, কারণ তারা জানে ক্যাম্পের পরিস্থিতিও ভালো নয়। প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনতে আলোচনায় প্রতিনিধিত্ব নিশ্চিতে জোর দিচ্ছেন রোহিঙ্গা নেতারা।
বাংলাদেশ সরকারেরও রাজনৈতিক প্রতিনিধি এবং পশ্চিমা দেশগুলোর সাথে কে কথা বলবে তার জন্য আমাদের সংগঠন দরকার, কারণ যে কোনো একদিন আমাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত যেতে হবে। উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে নতুন পুরাতন মিলিয়ে রোহিঙ্গার সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রায়ই দুর্ঘটনায় ঝরছে প্রাণ। চালকের অদক্ষতা, ফিটনেসবিহীন যান ও সড়ক প্রশস্ত না হওয়ায় দুর্ঘটনার মূল কারণ বলছেন সংশ্লিষ্টরা। যানবাহনের সংঘর্ষে প্রাণহানির পাশাপাশি বিভিন্ন স্থানে যানজটে ভোগান্তি পোহাচ্ছে যাত্রীরা। মহাসড়কটি 4 লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা দীর্ঘদিন ধরে আটকে আছে মন্ত্রণালয়ে। গত 6 আগস্ট সুনামগঞ্জ সিলেট মহাসড়কে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 2 শিক্ষার্থী সহ 3 জনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই মারা যান সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী। 2 শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ফিটনেসবিহীন বাস ও অদক্ষ চালকের গাফিলতিতে এই আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে বলছেন এলাকার মানুষ। আঁকাবাঁকা, এর জন্য অনেক দ্রুত গাড়ি চালানোর কারণে গাড়ি ও সিএনজি অনেক দ্রুত সংঘর্ষ হয়। প্রায় 99% গাড়ির কোনো লাইসেন্স নাই, তার মধ্যে গাড়ির ফিটনেস নাই। এছাড়া সিলেট সুনামগঞ্জ মহাসড়কে চলছে বিপুল সংখ্যক লাইসেন্সবিহীন গাড়ি। সরু 2 লেনের এই সড়কে দৈনিক 1000-এর বেশি যান চলাচল করায় যানজটে পড়তে হয় যাত্রীদের। মহাসড়কটি 4 লেন করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়ে আটকে আছে। আমার লাইসেন্স এখনো বার হয়েছে না, লাইসেন্সের কপি বার হয়ে আইছে। কতদিন ধরে গাড়ি ড্রাইভিং এর বয়স আমার টোটাল 11 সালের রানিং। যেসব চালক হালকা যানের লাইসেন্স নিয়ে ভারী যান চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআরটিএ। বিআরটি কর্তৃক নিয়মিত আমরা মোবাইল কোড করে থাকি। মোবাইল কোডের মাধ্যমে যদি ওই যে লাইসেন্স একটা কিন্তু চালাচ্ছে অন্য শ্রেণীর গাড়ি, সেক্ষেত্রে আমরা জরিমানা এবং শাস্তিস্বরূপ জেল জরিমানা এগুলো হচ্ছে। গত 6 মাসে সুনামগঞ্জ সিলেট সড়কে দুর্ঘটনায় 41 জনের মৃত্যু হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়পুরহাটে 4 লেন সড়ক নির্মাণের 80% কাজ শেষ হয়েছে 6 বছরে। 100% কাজ শেষ না হতেই উঠেছে নানা অভিযোগ। স্থানীয়রা বলছেন সড়কের প্রশস্ততা আগের মতোই রাখা হয়েছে এবং অপরিকল্পিতভাবে করা হয়েছে ড্রেন নির্মাণ। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এসব বিষয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। জয়পুরহাটে প্রতিদিনই যানজটে নাকাল হতে হয় পৌরবাসীকে। শহরের প্রধান সড়ক দিয়ে মালবাহী শত শত ট্রাক যায় দেশের বিভিন্ন জেলায়। যানজট কমাতে 2019 সালে শুরু হয় 3 কিলোমিটার সড়ক 4 লেন করার কাজ। 100% নির্মাণ কাজ শেষ হয়নি এখনো। এরই মধ্যে নানা অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অপরিকল্পিত ড্রেন নির্মাণ ও সড়কের প্রশস্ততা নিয়েও অভিযোগ তাদের। বর্তমানে যে 4 লাইন রাস্তাটা 4 লাইন না 3 লাইন আমরা কি বুঝতে পারছি না। থেকে এই কাজ নিয়ে খুব পরেশানির মধ্যে আছি। আমরা শুনতেছি আবার নাকি যেটা বরাদ্দ ছিল এটা আবার নাকি নতুন করে করা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে যেসব বিষয়ে অভিযোগ উঠেছে সেগুলো সহজেই সমাধান করা সম্ভব। প্রয়োজনে ডিভাইডার আইল্যান্ডও সরিয়ে নেওয়া হবে। আমরা মাঝখানে যে মিডিয়ানটা করতেছি এটা আপনার সব জায়গায় সবাই মাঝখানে খালি ফাঁকা যাচ্ছেন, যে আমার এখানে ফাঁকা আমার এখানে ফাঁকা, এটাকে ত্রুটি বানাচ্ছেন। আর কোনো ত্রুটি হয় না, এটাই ত্রুটি করতেছে, আর কোনো কিছু নেই। এটা দেখবেন যে 6 মাস পরে এসে আমাকেই বলবে যে ভাই এটা বন্ধ করে দেন, রাস্তা চলতে পারি না, জ্যাম লাগতেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। 4 লেন সড়ক নির্মাণে খরচ ধরা হয়েছে 20,30,17,000 টাকা। এ পর্যন্ত শেষ হয়েছে 80% কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার পর্যন্ত কয়েকদিন বৃষ্টিপাত কিছুটা কম হবে। সোমবার দুপুরে পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ অঞ্চল এবং অন্য বিভাগগুলোর কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষ দিকে 3 দিন ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের শঙ্কাও আছে। এদিকে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে এখনও 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি ঝরে খুলনায়।
সামনে আর 2-3 দিন ধরে মনে করেন কিছু বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিছুটা কম। এরপর আবার 20 তারিখে থেকে 20 তারিখ না 21, 22, 23 বা 24 এরকম 2-3 দিন বৃষ্টিপাতের পরিমাণে কিছুটা সারা দেশেই প্রায় বৃষ্টিপাতের পরিমাণে কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।